দর্শক, এই মুহূর্তে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের ব্রিফ করছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সাইবার ক্রাইম স্পেশালিস্টদেরকে আমি যারা যারা সংশ্লিষ্ট রয়েছে এই প্রশ্নপত্র এবং ম্যানেজমেন্টের সাথে, তাদের সকলের নাম্বার আমি সাইবার ক্রাইম অথরিটির কাছে দিয়ে রেখেছিলাম। ইফ এনিথিং হ্যাপেন্স তারা ইমিডিয়েটলি লোকেট করতে পারবে, কোথা থেকে লোকেট করতে পারবে এবং সেটা কিভাবে ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা সব কিছু কিন্তু বাংলাদেশে রয়েছে, ব্যবহার করছি না আমরা। এখানে কিন্তু সব সিস্টেম রয়েছে এবং সব ধরনের এই আর্টিকুলেট টেকনিক্যাল হ্যান্ড রয়েছে। তো এগুলি নিয়ে আমরা প্রিপারেশন রেখেছি। দেখা যাক, তারা ট্রাই করুক, আমরাও ট্রাই করি, দেখা যাক। লেটস ফেস দ্য প্রবলেম, বাট আই এম রেডি টু ফেস দ্য প্রবলেম। আই এম প্রিপেয়ার্ড। না, আমি আগের দিন রাত্রে কোথায় গিয়ে থাকবো, কি করবো, এটা তো বলা যায় না। এটা বোধহয় সম্ভব হবে না, কারণ একটা পরীক্ষা শেষ হয় তো আমি কোথায় থাকি আমি নিজেও জানি না। এটা হলো কঠিন ব্যাপার আর কি। তবে না, নিউজের দরকার নেই, আপনারা যেখানে যান সেখান থেকে দিয়ে দিবেন। আপনারা যেখানে যে পরীক্ষা কেন্দ্র দেখেন সেখান থেকে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে নিউজ। আমি চাই আপনাদের সহযোগিতা। আপনারা যারা জুনিয়র সাংবাদিক রয়েছেন আর যারা সিনিয়র রয়েছে, সিনিয়ররা জানে যে 2001 সালে আমি এই বিষয়ে কতটা সিরিয়াস ছিলাম। অতএব সেই সময়ে এত মিডিয়া ছিল না, তারপর আমরা নকল প্রতিরোধ করতে পেরেছিলাম। এবার তো মিডিয়ার অভাব নেই। এবার মিডিয়া যদি সজাগ থাকে তাহলে নকল হতে পারে না, এটা আমি বিশ্বাস করি। এমন কোন উপজেলা নাই যেখানে 30-40 জন সাংবাদিক না আছে। আগে 2 জনও তো খুঁজে পেতাম না, তারপরে তো সাংবাদিকরা আমাকে সাহায্য করেছে। আপনারা সকলে যদি অ্যালার্ট থাকেন, ইনশাআল্লাহ there is no way, no intruder can come to our place. আমি যদি পেট্রোল নিয়ে যাই, পতাকা উড়িয়ে যাই, তাহলে মানুষ আমাকে আইডেন্টিফাই করে ফেলবে। আপনাদেরকে যদি বলে যাই তাহলে সবাই জেনে ফেলবে আমি কোথায় যাচ্ছি। আমি কোথায় যাচ্ছি এটা কেউ না জানুক, সেই জন্য, অন্য কোনো কারণে না। আমি ফ্ল্যাগ ব্যবহার করি না, আমি পেট্রোল ব্যবহার করি না, এবং আমি কোথায় যাই কাউকে বলি না। এটা বললে তো সবাই জেনেই যাবে, তাহলে তো হলো না। আমি যে এক্সামিন করতে যাচ্ছি ওরা যদি আগেই জেনে যায় তাহলে লাভটা কি? আমি তো জানিয়ে যেতে পারি না, সেই জন্য জানানো হয় না এবং হবেও না। থ্যাংক ইউ। হ্যাঁ, না আসলে বিশেষ কাউকে নেই। একজন বিশেষ ব্যক্তি আমার গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল এবং সেই বিশেষ ব্যক্তি আমার গাড়ি ফলো করেছে। আমি কি করব? তারপর আমার ড্রাইভারকে বলেছি এত জোরে চালাও যেন কেউ ফলো না করতে পারে। তারপর দেখলাম ফলো করে ফেলেছে। এখন আপনারা যদি আমার গেটের সামনে দাঁড়িয়ে থাকেন, আমাকে ফলো করেন, তবে আমি ওনাদের রিকোয়েস্ট করেছি আমার সাথে ভিতরে ঢুকবেন না। কেউ ঢুকেনি, ওরা বাইরেই ছিল। আমি কোথায় যাই যে আপনি ফলো করলে পাবেন, কিন্তু ভিতরে তো আমি কাউকে নেই না, কারণ এত ডিস্টার্ব। আমি নিজেও ক্লাসরুমে ঢুকি না। 1-2বার যদি কোনো কারণে ঢুকে পড়ি, সকলে দাঁড়িয়ে যায়, 2 মিনিট নষ্ট হয়। আমি কাউকে ঢুকাই না, নিজেও ঢুকি না। আমি জাস্ট দেখতে চাচ্ছি পরিবেশ কেমন হচ্ছে, বা আমার আগামী দিনে কি করা উচিত, কোন জায়গাটি আমার ত্রুটি রয়েছে, কি করলে আমার ভালো হবে। এই যে সারা বাংলাদেশে আমি ঘুরলাম, আমি শিক্ষকদের সাথে কথা বললাম জানার জন্য, সামনে পরীক্ষাকে কেন্দ্র করে আমি এই কথাগুলো বললাম। এই যে আমি স্কুল কলেজে যাচ্ছি, ইচ্ছে করে বাথরুমে ঢুকি, দেখি বাথরুমটা কেমন, পরিবেশটা কেমন, কি অবস্থা। না দেখলে, সিইং ইজ বিলিভিং, না দেখলে তো বিশ্বাস করা যায় না। আমি সেই কারণে এগুলি করি। আমি ঢাকায় বসে, সিসি ক্যামেরা রয়েছে, আমি ওই স্কুলের হেডমাস্টার বলতে পারতাম আপনি আমাকে কানেক্টেড করেন, আমি কিন্তু করিনি। আমি গিয়ে দেখছি, কারণ কানেক্টেড করে তো আমার মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম রয়েছে। I want to get more involved grassroots level to see what are the problem, তাই না? একটি ক্লাসরুমে দূর থেকে একটু শব্দ শুনতে পেলাম, তা আমি ওই রুমে গিয়ে বললাম শব্দ হচ্ছে কেন? তো বলতে স্যার ছেলেরা বলল, কেউ বলে কেন শব্দ করলে, কেউ বলে না। আমি টিচারকে বলতে তাহলে আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে। দর্শক, এবারের এসএসসি এবং সমমানের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কথা বলছিলেন শিক্ষামন্ত্রী, দেখছিলেন এর সরাসরি সম্প্রচার। এদিকে আমরা কিন্তু শিরোনামেই যেটা জানাচ্ছিলাম যে শেষ হয়েছে প্রথম দিনের এসএসসি এবং সমমানের পরীক্ষা।
শিক্ষার্থীরা নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পরীক্ষা দিচ্ছেন এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে তার সরকার। চাপ নয়, আনন্দের মধ্যেই শিখবে শিক্ষার্থীরা। সোমবার এসএসসি পরীক্ষার প্রথম দিন কেন্দ্র পরিদর্শনে গিয়ে এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আর বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এবারের পরীক্ষা শুরু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। সন্তান পরীক্ষার হলে বাইরে অপেক্ষায় অভিভাবকরা, সবার চোখে মুখে উৎকণ্ঠা। তীব্র রোদ আর গরমের মধ্যেও বাইরে বসে সন্তানের ভালো ফলাফলের জন্য দোয়া করছেন তারা। মঙ্গলবার সকাল 10টায় শুরু হয় এসএসসি পরীক্ষা। সকাল থেকেই একে একে কেন্দ্রগুলোতে প্রবেশ করে শিক্ষার্থীরা। আর যারা ভুল কেন্দ্রে চলে গিয়েছিল তাদের সময় মতো পৌঁছে দেয় পুলিশ। সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এখন পর্যন্ত তো সেরকম কোনো কিছু বুঝতে পারতেছি না যে আসন পেতে সমস্যা হচ্ছে। এখন ছেলেরা ভিতরে গেছে, মোটামুটি সব বিষয়ে আর কি প্রস্তুতি ভালো আছে। আসার ক্ষেত্রে আজকে রাস্তায় কোনো সমস্যা হচ্ছে? না, আমার বাসা আসলে কাছেই, তো আমার আসার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। বেলা 1টায় শেষ হয় পরীক্ষা। বের হয়ে শিক্ষার্থীরা জানান মিশ্র প্রতিক্রিয়া। আমার মনে হচ্ছে পরীক্ষা সবসময় মতো সচরাচর ভালোভাবেই দেওয়া হবে। পড়ালেখা করেছে যারা স্টুডেন্ট ভালো, সিরিয়াস যারা, ওদের জন্য কোনো সমস্যা না। এদিন কেন্দ্র পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। পরে সাংবাদিকদের বলেন, নির্বিঘ্নে পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। তাদের সহায়তায় সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব রকম ব্যবস্থা। এখানে দেখলাম চমৎকার পরিবেশে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন অত্যন্ত ইতিবাচকভাবে, সহানুভূতিশীলভাবে তাদেরকে গাইড করছেন এবং আমরা এমন পরিবেশ। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবে সরকার। শিক্ষার্থীরা চাপ নয়, শিখবে আনন্দের সাথে। আগামী বাংলাদেশে আমরা চাই শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকার সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে ইনশাল্লাহ গড়ে তুলব। শিক্ষা যেন হয় আনন্দমুখর, প্রতিটা পরীক্ষা যেন হয় চাপ মুক্ত, যেখানে ভয় থাকবে না, ভীতি থাকবে না, উৎসাহ থাকবে, উদ্দীপনা থাকবে এবং অভিভাবকরা প্রেরণা যোগাবেন ইনশাল্লাহ। এবার নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। সব কেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়েছে। প্রশ্ন ফাঁস ঠেকাতে জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি। এবছর 11টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে মোট 18,57,344 জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে প্রায় 71,626 জন। বোর্ড ভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে এবং সবচেয়ে কম সিলেটে। মাইনুল মারুফ, 71, ঢাকা। এদিকে সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি এবং সমমানের পরীক্ষা। চট্টগ্রাম, সিলেট, যশোর, বরিশাল সহ সব জায়গায় সকাল থেকে পরীক্ষার্থীদের নিয়ে স্বজনরা পরীক্ষা কেন্দ্রের সামনে ভিড় করেন। সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে লিখিত পরীক্ষা শুরু হয়, যা চলবে আগামী 20 মে পর্যন্ত। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার 218টি কেন্দ্রে 1,30,668 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে গঠন করা হয়েছে 76টি ভিজিলেন্স টিম। আমরা বিদ্যুৎ বিভাগকে সতর্কতার সাথে বলেছি এবং তাদেরকে বলেছি যে আপনারা পরীক্ষা এবং হসপিটাল এই দুটি জায়গায় আপনারা অবশ্যই বিদ্যুৎ ব্যবস্থা নির্বিচ্ছিন্ন রাখবেন। এবছর যশোর শিক্ষা বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে 1,35,089 জন পরীক্ষার্থী। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে প্রায় 3,000। পরীক্ষা নেওয়া হচ্ছে 299টি কেন্দ্রে। প্রতিটি কক্ষেই বসানো হয়েছে সিসি ক্যামেরা। কুমিল্লা বোর্ডের অধীনে 6টি জেলার 277টি পরীক্ষা কেন্দ্রে 1,46,817 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় 23,000 কম। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শামসুল ইসলাম জানান, নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রস্তুত তারা। এক বছরের ব্যবধানে রাজশাহী শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী কমেছে 4,195 জন। এবার মোট শিক্ষার্থীর সংখ্যা 1,77,709 জন। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় 8টি জেলার 274টি কেন্দ্রে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে। বিদ্যুৎ বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া আছে যাতে পরীক্ষা কেন্দ্রগুলোতে এই সময় নির্বিঘ্ন বিদ্যুৎ সঞ্চালন অব্যাহত থাকে। খুলনায় এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 21,000 পরীক্ষার্থী। যানজট ও জ্বালানির ভোগান্তি এড়াতে সকাল 9টার মধ্যেই অভিভাবকরা সন্তানদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছান। আমার মেয়ে আসছে কন্ডিশন স্কুলের ছাত্রী, সে পরীক্ষা দিচ্ছে, সুষ্ঠু পরিবেশেই পরীক্ষা হচ্ছে। ডিজিটাল ওয়াচ নিয়ে চলে এসেছিলাম, ভুল করে এটা অ্যালাউ করেনি। এটা আসলে আমাদের দেখা দরকার ছিল। বরিশাল বোর্ডের অধীনে বিভাগের 6 জেলার 216টি কেন্দ্র থেকে 81,831 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। অভিভাবকরা বলছেন, পরীক্ষার শুরুটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে হয়েছে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষাটা
সম্পন্ন করতে পারবো বলে আমরা প্রত্যাশা করছি। দিনাজপুর বোর্ডের আওতায় এবার রংপুর বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা 1,81,854 জন। এর মধ্যে রংপুর জেলায় পরীক্ষার্থীর সংখ্যা 32,005 জন। কেন্দ্রগুলোর সামনে তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। প্রথমবার বোর্ড এক্সাম দিচ্ছি, ওই জন্য অবশ্যই চিন্তিত আমরা সবাই। ভয় লাগছে না, ভালোই লাগছে, প্রিপারেশন ভালো আছে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ময়মনসিংহ বোর্ডের আওতায় ময়মনসিংহ বিভাগে এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন 1,07,651 জন শিক্ষার্থী। সকালে পরীক্ষার্থীদের প্রবেশপত্র দেখে কেন্দ্রে ঢুকতে দেয়া হয়। বাচ্চারা যেহেতু পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন থাকে, সেজন্য এই রাশ ঠেলে ওদের ভিতরে যাওয়াটা বেশ কঠিন। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 4টি জেলা থেকে মোট 89,660 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্রী সংখ্যা 54,003 জন, যা ছাত্রদের তুলনায় অনেক বেশি। হাসিবা আলী বর্ণা, ৭১। দর্শক, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এবং হাসপাতালের উপপরিচালকের ওপর হামলার ঘটনায় 5 জনকে এরই মধ্যে গ্রেফতার করেছে র্যাব। এ নিয়ে একটি ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের কাছে যে ইনিশিয়াল প্রাথমিক যেটা আমরা পেয়েছি, এখানে মেনলি দুইটা গ্রুপের নাম আমাদের কাছে এসেছে। একটা হচ্ছে রুবেল ইমিটেরার্স, আর একটা হচ্ছে মোনায়েম গ্রুপ। এই দুটার মধ্যেই এই টেন্ডারটা পাওয়া নিয়ে একটা প্রতিযোগিতা ছিল আর কি। গতকালকে ঘটনার পরপরই কমিশনের বিদেশি নাম্বার থেকে একাধিকবার তাকে হুমকি বা এই টেন্ডার সংক্রান্ত নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছিল। সেটা আসলে কারা তাকে দিচ্ছিল বা কে দিচ্ছিল, এই বিষয়টা কি আপনারা জানতে পারছেন? হ্যাঁ, আমরা এই ঘটনা ঘটার পরে আমাদের অফিসার হাসপাতালে গিয়ে ওনার সাথে কথা বলে, তো এটাই ছিল আমাদের সূত্র যে কারা তাকে হুমকি দিচ্ছে। ওখান থেকে আমরা কিছু ক্লু পাই, সেটার উপরে ভিত্তি করে কিন্তু আসলে আমাদের অপারেশনটা সাকসেস হয়েছে। আমাদের প্রাথমিক তদন্তে যেটা আসছে, বর্তমানে বিদেশে যে আছে সে হচ্ছে রুবেল, তারই পক্ষে কাজ করেছে যে নামটা আমরা বললাম বাংলাদেশে করিম। এটা আমাদের কাছে তথ্যটা সঠিক নেই। আর মেনলি মাত্র 20,000 টাকার ভাড়া করা সন্ত্রাসীর মাধ্যমে এই কার্যক্রমটা সংগঠিত হয়েছে। না, এটা আরেকটু তদন্ত করে দেখতে হবে। আমাদের কাছে এরকম কোনো তথ্য এখন নেই। এটা একটু তদন্ত করে আমাদেরকে দেখতে হবে। আমরা জাস্ট ইনিশিয়ালি ঘটনাটা ঘটেছে গতকালকে, আমরা আজকের মধ্যে আমাদের যে মেইন টার্গেট ছিল আসামিদেরকে, মানে এর সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে ধরা, আমরা 5 জনকে আমাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আর এটার বিস্তারিত আরেকটু আমাদের কাজ করতে। 2 জন। বিদেশে থাকা রুবেল এই কাজটা কাকে দিয়ে করায়? করিম, শরীফুল ইসলাম করিম। কারেক্ট। করিম কি গ্রেফতার আছে? গ্রেফতার হয়েছে। তারা কি শুধু টেন্ডারের জন্য, মানে আপনি বলছেন যে অনেকগুলো মামলা আছে, মানে টেন্ডারের ক্ষেত্রে তাদেরকে ভাড়া করা হবে নাকি অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ড? এটা একদম মানে কি বলবো, যে জাস্ট আমরা তাদেরকে ধরে মানে চলে আসছি। আমরা আসলে আরো ইন্টারোগেশন করতে হবে, এটা নিয়ে আরো তদন্ত হবে, এটা আরেকটু সময় লাগবে। আমরা র্যাবের ব্রিফিং শুনছিলাম, এবারে চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। সংরক্ষিত নারী আসনের জন্য নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি এবং 11 দলীয় জোটের প্রার্থীরা। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সকালে বিএনপির পক্ষ থেকে ফর্ম জমা দেওয়ার পর প্রার্থী সেলিনা সুলতানা নিশিতা বলেন, রাজপথের আন্দোলনে সক্রিয় থাকার কারণে তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। তারপরও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চালিয়ে গেছেন। আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চান বলে জানিয়েছেন তিনি। এদিকে জামায়াত এবং শরিক দলগুলো 13 আসনে প্রার্থী দিয়েছে। জমা দেওয়া মনোনয়নপত্র 22 এবং 23 এপ্রিল যাচাই বাছাই করা হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী 29 এপ্রিল। এরপর 30 এপ্রিল প্রতীক বরাদ্দ শেষে ভোট হবে আগামী 12 মে। মানে সংসদে আমরা সবাই আসতে পেরে আজকে ধন্য এই কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংসদ, যেখানে আমরা 17 বছর পরে যে সংসদ গণতন্ত্র উত্তরণে এবং বাংলাদেশকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে কাজ করবে এবং আমরা কাজ করব।
সো মানুষকে খুশি করার জন্য যা যা করার দরকার আমি প্রত্যেকটি সেক্টরে কাজ করার চেষ্টা করব। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে শিক্ষায় যে অবদান রাখার চেষ্টা, অতীত থেকে আমরা এটা ধারাবাহিকতা এই নিয়ে আমি কাজ করতে চাই। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশকে একটা উন্নয়ন শিখরে নেওয়ার ওনার পরিকল্পনার সাথে আমরা সকলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ এবং জাতির জন্য কাজ করি। ৭৭-এর সাথে ১৩ জন যুক্ত হয়ে ৯০ জন বিরোধী দলীয় সদস্য একসাথে ভূমিকা পালন করবে এ প্রত্যাশা আমরা রাখছি। আমরা নারীদের সামাজিক সুরক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, তারপর এই যে আইন প্রণয়নের ক্ষেত্রে যে ভূমিকা রাখা দরকার, এগুলো আমরা ইনশাল্লাহ একসাথে জনকল্যাণ স্বার্থে আমরা করতে পারবো ইনশাল্লাহ। জ্বালানি তেলের দামের সাথে সমন্বয় করে বাসের যৌক্তিক ভাড়া ঠিক করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমান। এসি বাসের ভাড়া কয়েক স্তরে নির্ধারণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। সকালে সচিবালয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। ভাড়া নিয়ে একটা সংকট হচ্ছে, আপনারা জানেন, সেটা হলো যেহেতু জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, তাই এখন জ্বালানির সাথে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধির আলোচনা চলছে। আমরা আশা করি এটা যৌক্তিকভাবে হবে। এটা নিয়ে আলোচনা চলছে সরকারের সাথে। জটিলতা নিরসনের প্রয়োজনে এসি বাসের ভাড়া 2 বা 3টি স্তরে নির্ধারণ করা হবে এবং আসন্ন ঈদে সেটা কার্যকর করা হবে। হামের টিকা কার্যক্রম চলমান আছে, তার একটা আপডেট হচ্ছে 5 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত 26,50,39 জন শিশু টিকা পেয়েছে। 6 মাস থেকে 59 মাস বয়সীদের প্রায় 1,80,00,000 শিশুকে টিকা প্রদান করা হবে। তার মানে আপনারা ঠিক খেয়াল করছেন সংখ্যাটা অনেক বড়। আমরা আমাদের সক্ষমতার মধ্যে যতটা সম্ভব খুব দ্রুত এই কাজটা করছি। ফুয়েল পাস বাস্তবায়নে জ্বালানি বিভাগ কঠোর হয়েছে, কিন্তু এর সুফল পাচ্ছে না নিবন্ধনকারী মোটরসাইকেল চালকরা। এখনও তেল পেতে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, আর দাম বৃদ্ধিতে ভারী হয়েছে খরচের বোঝাও। ফুয়েল পাস ছাড়া তেল মিলছে না রাজধানীর আসাদ গেট, সোনার বাংলা সার্ভিস স্টেশন, তালুকদার ফিলিং স্টেশন, বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশন, শাহবাগের মেঘনা মডেল, নিকুঞ্জ মডেল, গুলশান সার্ভিস স্টেশন সহ 7টি পাম্পে। তবে 4 চাকার ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন এবং মালবাহী যানবাহনকে ফুয়েল পাস ছাড়াই তেল দেওয়া হচ্ছে। সেসব যানবাহন চালকদের ভোগান্তি আগের মতোই। এছাড়া সংকট বেড়েছে সিএনজি চালিত যানবাহনেও, কেননা কারিগরি ত্রুটির কারণে একটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ রয়েছে। এ বিষয়ে আরও খবর আমরা জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, সকাল থেকেই তো আপনি বিভিন্ন স্টেশনগুলোতে ঘুরে দেখেছেন, আসলে এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? জ্বালানি তেলের যে দীর্ঘ লাইন বা গ্রাহকদের ভোগান্তি, সব মিলিয়ে কি বলছেন তারা? ভোগান্তির কমতি নেই, আগের মতোই মানুষকে ভোগান্তি স্বীকার করেই তেল সংগ্রহ করতে হচ্ছে, বাড়তি দাম দিতে হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে এখন বিশৃঙ্খলা আরও বেড়েছে। আমরা এই মুহূর্তে আছি আগারগাঁওয়ের তালতলা ফিলিং স্টেশনে। এখানে গত পরশুদিন এই লাইনে এবং উল্টো লাইনে যানবাহন ফিলিং স্টেশনে প্রবেশ করাকে কেন্দ্র করে এখানে বিশৃঙ্খলা হয় এবং গতকালকে এই ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা হয়। তো আমরা এখানে এই ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই, তারা আসলে কেন এখানে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখেছেন এবং আজকে কি পরিস্থিতি ফেস করছেন? আজকেও গত পরশু দিনের মতো একই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আস্তে আস্তে মোটরসাইকেলের উল্টা পথের পরিসংখ্যা বাড়ছে। আমরা তাদেরকে পর্যাপ্ত বিনীতভাবে অনুরোধ করছি, তারা কারো কথা শুনছেন না। আপনারা এখানে দেখলাম পুলিশ কাজ করতেছেন, তবুও কি উল্টো লাইনে? তারপরে উল্টা লাইন থামানো যাচ্ছে না। আমরা সবাই প্রশাসন সহ আমরা সকলে সার্বিক সহযোগিতা করতেছি যাতে উল্টা পথে না আসেন। যারা 3-4 ঘন্টা লাইনে আছেন তাদের এটা অধিকার, তারা তেল পাচ্ছে না কিন্তু উল্টা পথে এসে মানুষ তেল নিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা কোনোভাবে বোঝাতে পারতেছি না। আমরা বোঝানোর জন্য তাদেরকে ব্যর্থ। তারা উল্টা লাইনে এলাকা ভিত্তিক ছেলেপেলে আছে, বাইরে থেকে বিভিন্ন জন আসে, অনেকে দেখে এখানে দাঁড়ায়। একটা মোটরসাইকেল দাঁড়ানো দেখলে আরো 5 জন এসে দাঁড়াচ্ছে, তারা নিয়ে যেতে চাচ্ছে। তাদেরকে বললে তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে, পাম্পের স্টাফদেরকে হুমকি দেয় যে তাদেরকে দেখে নিবে। এই ধরনের কথাবার্তাগুলোই বেশি হচ্ছে আর কি। এখন হচ্ছে আপনারা কত লিটার জ্বালানি তেল পাচ্ছেন প্রতিদিন? আজকে আমরা 9,000 পেয়েছি, 9,000 লিটার অকটেন পেয়েছি, 4,500 ডিজেল পেয়েছি। এটাতে কি সামাল দেওয়া যাচ্ছে পরিস্থিতি? গত পরশু দিনের চেয়ে আজকে মোটামুটি একটু পরিস্থিতিটা স্বাভাবিক হবে আশা করি, কারণ আজকে যেহেতু পর্যাপ্ত মোটামুটি 9,000 তেল আছে। আজকে গত 3-4 দিন থেকে আজকে তেলের পরিমাণটা বেশি, আমরা অনেককেই দিতে পারবো। এটার জন্য আজকে আমাদের কাছেও ভালো লাগতেছে। যে আপনি শুনছিলেন যে আসলে দেখছিলেন পরিস্থিতি কেমন, আসলে কিছু কিছু মানুষ উল্টো লাইনে আসার কারণে পরিস্থিতি খারাপ হচ্ছে এবং যারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় দাঁড়িয়ে আছেন তাদের ভোগান্তি আরো বাড়ছে।
ধন্যবাদ আপনাকে। রাকিব হাসান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং জানাচ্ছিলেন রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পের খবরাখবর। এদিকে সারা দেশের বিভিন্ন পাম্প এবং ফিলিং স্টেশনগুলোতে ক্রেতাদের এখনও দীর্ঘ লাইন। দাম বাড়ার পরও তেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। আর এমন পরিস্থিতিতে তেলের সরবরাহ আরও বাড়ানোর দাবি জানিয়েছেন যানবাহন চালকরা। জ্বালানি তেলের অবৈধ মজুদ এখনও বন্ধ হয়নি। ভোলায় ৪,৩০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জে জ্বালানি তেলের দাম বাড়ার পরও মঙ্গলবার সকাল থেকেই শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন। তেল পাচ্ছেন না অনেকে, চরম ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা। পাম্প মালিকদের দাবি, সরবরাহ স্বাভাবিক না থাকায় চাহিদা অনুযায়ী তেল দেওয়া সম্ভব হচ্ছে না। দাম বাড়াইছে লাভটা কি? দাম বাড়ায় যদি সিরিয়াল না হইতো তাহলে একটা কাজ ছিল। এই যে 60 বছর বয়সে এই যে লাইনে দাঁড়াইয়া তেল নিতে আছি, কেমন বাংলাদেশ আমাদের? কোন বাংলাদেশে আমরা বাস করতেছি? যে সরকারি আসবে সেই সরকারি সিন্ডিকেট। এখন লাইসেন্স আছে বিদেশ থেকে তেল আসতেছে, এটা তো সঠিকভাবে পুশ করে দিচ্ছে না ডিপুটি। 500 টাকার তেলের দিকে আমার আরো 500 টাকার কাজের ক্ষতি হইতেছে। এইতে করে না হইয়া যদি তেলের দামটা আরো একটু বাড়াক, সমন্বয় করে দরকার বলে, কিন্তু আমাদের ভোগান্তিটা কমাই দেয় সরকার। ফেনীতে মঙ্গলবার সকাল থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়ায় কিছু পাম্পে কমেছে মোটরসাইকেলের সারি। যদিও তেল ব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্ট মোটরসাইকেল চালকরা, তবে পাম্প কর্তৃপক্ষ বলছে এভাবে সরবরাহ কয়েকদিন বাড়ানো হলে কমবে তেলের হাহাকার। তেলের সংকট শুরু হয়েছে, যদি তখন বাড়ায় দিত তাহলে অনেকে যে নিয়ে রিজার্ভ করছে, বাসায় নিয়ে রিজার্ভ করছে, বা যারা কম তেল নিয়ে আপনার বাইক ইউজ করতে হয় তারাও দেখা গেছে ওই সময় লাইনে বারবার দাঁড়ায়, বারবার তেল নিছে। এই জিনিসটা আর হইতো না। এখন তেলের হাহাকার কিছুটা কমেছে। যদি এইভাবে আরো কয়েকদিন আমরা 9000 লিটার ডিজেল, 9000 লিটার অকটেন করে যদি আমরা পাই, তাহলে আশা করি 2, 4, 5, 7 দিনের মধ্যে তেলের হাহাকারটা কিছুটা কমবে। চাঁপাইনবাবগঞ্জের পাম্পগুলোতে ভিড় ও ভোগান্তি কমেনি। চরম গরমে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। আমরা অ্যাজ ইউজুয়াল ভাবে যেটা পাই সেটাই পাচ্ছি, কোনো বেশি এক্সেস তেল পাচ্ছি না, কিন্তু বরঞ্চ দেখছি যে খরিদ্দার আমাদের বেশি হচ্ছে। কুড়িগ্রাম শহরের 2টি পাম্পে তেল দেওয়া হচ্ছে, তবে চাকরিজীবীদের অভিযোগ পাম্পগুলোতে চলছে নানা অনিয়ম। এ কারণে তেল নিতে ভোগান্তি হচ্ছে। এদিকে ভোলার দৌলতখান উপজেলায় চোরাই পথে আনা ৪,৩০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড, তবে কাউকে আটক করতে পারেনি। সরকারি এখন যে ভোক্তা পর্যায়ে যে মূল্যটা রয়েছে সেই মূল্যে উপজেলার যে লাইসেন্সপ্রাপ্ত ডিলার রয়েছে তার মাধ্যমে আমরা ভোক্তা পর্যায়ে বিক্রি করে সেই বিক্রয় মূল্য থেকে যে টাকাটি পাওয়া যাবে সেটি আমরা সরকারি কোষাগারে জমা দেব। জনস্বার্থে তেলের অবৈধ কার্যক্রম দমনে এই ধরনের অভিযান চলবে বলে জানিয়েছেন কোস্টগার্ড কর্মকর্তারা। শাকিলা শম্পা, ৭১। সারা দেশের বিভিন্ন পাম্প এবং ফিলিং স্টেশনগুলোর খবরাখবর আমরা দেখছিলাম। এবারে নারায়ণগঞ্জের খবর আমরা জানবো। নারায়ণগঞ্জে জ্বালানি তেলের সংকট নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, একটু আমাদেরকে জানাবেন যে নারায়ণগঞ্জে পাম্পগুলোর পরিস্থিতি আজকে কেমন দেখছেন? নারায়ণগঞ্জের পাম্পগুলো অন্যান্য দিনের তুলনায় আজকে একটু স্বাভাবিক, যদিও সকালবেলা আমরা প্রত্যেকটা পাম্পে অত্যন্ত চাপ লক্ষ্য করেছিলাম, কারণ ততক্ষণে তেল এসে পৌঁছে নাই। তারপর দুপুরের পর থেকে যখন তেল আসা শুরু করলো তখন দেয়া শুরু হয়েছে। বাইকারদের মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থা হয়েছে, যার কারণে পুলিশ মোতায়েন করে এই নারায়ণগঞ্জের চাষারার এই পাম্প থেকে অক্টেন দেওয়া হচ্ছে। তবে তারা বলছে তার পরিমাণটা যদি বেশি হতো তাহলে হয়তো আবার বারবার লাইনে দাঁড়ানোর যে একটা ঝামেলা এটা যদি না হতো। তবে আমরা অন্যান্য পাম্পে খবর নিয়েছি, সেখানে দুপুরের পর থেকে কোনো কোনো পাম্পে তেল দেওয়া হবে, এবং আমরা যেটা জানতে পারলাম যে তারা বলছে যদি এভাবে তেল দেওয়া হয় তাহলে হয়তো আগামী 4-5 দিনের মধ্যে পরিস্থিতি একটু স্বাভাবিক হবে। তবে যারা আছেন, যারা বাইকার এবং গাড়ির মালিক আছেন, যারা তেল নিতে আসছেন, মূলত তাদের একটাই আক্ষেপ যে এখানে যদি দাম বৃদ্ধি হয়েছে, যদি দাম বৃদ্ধির পরেও যদি বিষয়টা একটু স্বাভাবিকভাবে তেল দেওয়া পেত, তেলের প্রাপ্যতার যদি একটু বাড়ানো যেত তাহলে হয়তো হাহাকারটা একটু কম যেত। আপনি কি তেল নিতে আসছেন? হ্যাঁ, দাম বৃদ্ধিতে আপনার এটা এখন নিতে হবে, কিছু করার নাই, যুদ্ধ যেহেতু চলতেছে। আপনিও তো তেল নিতে আসছেন না? কখন লাইনে দাঁড়িয়ে আছে? অনেকক্ষণ, এই ঘন্টা নি। তেল পেয়েছেন? না, লুম। তো এভাবেই চলছে নারায়ণগঞ্জের প্রত্যেকটি পেট্রোল পাম্পে। তবে পরিস্থিতি, ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান। সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হাম রুবেলার প্রকোপ। প্রতিরোধে
টিকা কর্মসূচি চালাচ্ছে সরকার, আর পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নেত্রকোনায় নতুন করে আরও 2 জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 269 জনে। নরসিংদীতে হামে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে 32 জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বরিশাল নগরীর 30টি কেন্দ্র থেকে প্রতিদিন হামের টিকা দেওয়া হচ্ছে। কুড়িগ্রামে হামের প্রাদুর্ভাব বাড়তে শুরু করেছে, আর সদর হাসপাতালে 4 শিশু চিকিৎসা নিচ্ছেন। নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের স্বজনদের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড। এদিকে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের আগেই ভাইবা, তাও আবার রাতের আধারে। চাকরি প্রত্যাশী কারো নেওয়া হয়নি কোনো লিখিত পরীক্ষাও। জুলাই স্মৃতি জাদুঘরে নিয়োগ প্রক্রিয়া নিয়ে মিলেছে ভয়ঙ্কর এমন তথ্য প্রমাণ। 13 লাখ টাকা দিলেই জাতীয় জাদুঘরে চাকরির নিশ্চয়তাও অডিও রেকর্ড মিলেছে 71-এর অনুসন্ধানে। সুমন তানভীরের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন ফজলা রাব্বি। 26 জানুয়ারি 2026, জাতীয় জাদুঘরের ভেতরে সিনেপ্লেক্সের সামনের চিত্র। রাত তখন 8টা থেকে 8:30। একে একে বিভিন্ন জনকে দেখা যাচ্ছে ভেতরে ঢুকতে। কেউ করিডর দিয়ে প্রবেশ করছেন, কেউ আগতদের কাগজ পরীক্ষায় ব্যস্ত। কারা এরা? জাদুঘর বন্ধের পর রাতের বেলা এখানে তাদের কাজই বাকি। অনুসন্ধান বলছে, রাতের আধারে জুলাই স্মৃতি জাদুঘরের নিয়োগ পরীক্ষার ভাইবা দিতে অচেনা এসব মানুষের আনাগোনা। অথচ তখন পর্যন্ত প্রতিষ্ঠানটির কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। লিখিত পরীক্ষার তো প্রশ্নই আসে না। তথ্য বলছে, গত 28 জানুয়ারি জুলাই স্মৃতি জাদুঘরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকার। অথচ বিজ্ঞপ্তি প্রকাশের 2 দিন আগে থেকেই শুরু হয়ে যায় নিয়োগ কার্যক্রম। কোন বিধি বলে এমন কাণ্ড ঘটানো হলো তা জানতে জুলাই স্মৃতি জাদুঘরের প্রধান কিউরেটর ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওহাবের কার্যালয়ে আমরা, তবে তাকে পাওয়া যায় না। উনি কি ট্রেনিং এ না দেশের বাইরে? স্যারের একটা আইসিএস এর প্রোগ্রামে আছে। হ্যাঁ, কিছু আমাদের আইসিএস এর একটা প্রোগ্রামে স্যার ঢাকাতে নাই। এই কর্মকাণ্ডের পেছনে যার নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, জাতীয় জাদুঘরের সেই সচিব মোহাম্মদ সাদিকুল ইসলামেরও দেখা মেলে না। তবে এমন কোনো পরীক্ষার কথা অস্বীকার করেন কর্তৃপক্ষ। সমস্ত কিছু আমার সচিব স্যার থেকে আপনি রাইট আছে, কারণ আমার এখানে লিমিটেশন আছে। এই সেই সিনেপ্লেক্স, যেখানে সেই অভূতপূর্ব সরকারি চাকরির ভাইবা পরীক্ষা নেওয়া হয় গত 26 তারিখে। অথচ সেই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল গত 28 জানুয়ারি এবং পরীক্ষাটি নেওয়াও হয় অফিস সময়ের পর। অর্থাৎ অফিস সময় 5টার পর থেকে গভীর রাত পর্যন্ত চলে সেই ভাইবা পরীক্ষা। অবশ্য তার সবই অস্বীকার করে যাচ্ছে জাদুঘর কর্তৃপক্ষ। তবে সেদিন সিনেপ্লেক্সের দায়িত্বে থাকা অ্যাটেন্ডেন্ট নাজু মণ্ডল জানান, নিয়মিত অফিস সময়ের পরই চাকরি প্রার্থীরা প্রবেশ করেন জাদুঘর কম্পাউন্ডে। 26 জানুয়ারি থেকে তিনি এ সময় দায়িত্ব পালন করেছেন। রাত 10টা-11টা পর্যন্ত হয়েছে পরীক্ষা। ভাইবা পরীক্ষাতে তখন সেদিন কয়টা পর্যন্ত দিয়েছেন? অফিসের অংশটি ভাইবা হচ্ছিল আপনার হলো, এটা কি আমাদের জাদুঘরটা নাকি আপনার হলো জুলাই জাদুঘর? জুলাই জাদুঘর রাত 11টা পর্যন্ত ছিল আপনার সিনেপ্লেক্স। সিনেপ্লেক্সে জাদুঘর জুলাই জাদুঘর রাত 11টা পর্যন্ত। তারপর এখানে কাগজপত্র দেখাশোনা করছি, তারপরে যারা পরীক্ষা রাখতে আসছে তারা পরীক্ষা দিয়েছে, সেই ছিল রাত 11টা পর্যন্ত। কত ক্যান্ডিডেট ছিল? অনেক ছিল, আপনার 20-25 জনের মতন ছিল। সে পরীক্ষায় অংশ নেওয়া এক প্রার্থীর সঙ্গেও কথা হয় টিম 71-এর। আপনার তো লিখিত পরীক্ষা হয় নাই, ভাইবা পরীক্ষার জন্য ডেকেছিল না? লিখিত কি দিয়েছিলেন? না না, লিখিত দেই নাই, শুধু ভাইবা দিয়েছি। আপনি যখন গিয়েছিলেন তখন তো হয় নাই, তাই না? সার্কুলার হয় নাই, ওইটা পরে সার্কুলার হয়েছে না? এগুলো তো আপনার সব জানেন, আমার কেন জিজ্ঞাসা করেন ভাই? মানে 8টার দিকে 8:30টার দিকে আমার শেষ হয়েছিল, মানে একজন নিয়ে অনেক সময় লাগছে, তো অনেক কিছু জানতে চাওয়া হয়েছে, অনেক কিছু জানছে। অনুসন্ধান চলাকালে জাতীয় জাদুঘরের নিয়োগ প্রক্রিয়া নিয়েও দুর্নীতির প্রমাণ মেলে। 13 লক্ষ টাকা দিলেই চাকরির নিশ্চয়তা দিতে শোনা যায় জাতীয় জাদুঘর কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সুমন মিয়াকে। সর্বনিম্ন রেট 13 টাকা।
আমি 13 টাকাতে বলে দিতে পারবো, ঠিক আছে, কিন্তু বেশিও লাগতে পারে। এটা কি পরীক্ষায় পাস হতে হবে নাকি পরীক্ষায় পাস না করলেও চলবে? টোটাল প্যাকেজ। আটের মধ্যে কি কোনো কিছু করা যায় না, বাবু করা যায় না? আমি এখান থেকে যদি বলো যে ভাই এই 10,000 টাকা কম, আমার পক্ষে আমি কথা বলতে পারবো না। কোন কর্তৃপক্ষের সহায়তায় এমন চাকরি দিচ্ছেন সুমন তা জানতে তার কক্ষে গিয়েও দেখা মেলে না। তবে জানা যায় এমন বিতর্কিত কর্মকাণ্ডের পরও সম্প্রতি অফিস সহকারী থেকে রেজিস্ট্রেশন সহকারী হিসেবে পদোন্নতি পেয়েছেন তিনি। সুমন ভাই এই রুমেই বসেন? হ্যাঁ, এই রুমে বসেন, এখন রুমে নেই। সুমন তানভীর, 71, ঢাকা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হেনস্থার প্রতিবাদে 24 ঘন্টার কর্মবিরতি পালন করেছে ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার রাত 8টা থেকে কর্মবিরতি এবং প্রতিবাদী কর্মসূচি পালন করছেন তারা। কর্মসূচির অংশ হিসেবে হাসপাতালের সামনে মানববন্ধন করেন ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় বক্তারা জানান 24 ঘন্টার কর্মবিরতির মধ্যে দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তাদের এক দফা এক দাবি সুষ্ঠু কর্মপরিবেশ এবং সুরক্ষা নিশ্চিত করা। এর আগে হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। সেখানে জানানো হয় গত 19 এপ্রিল রাতে হাসপাতালের 13 নম্বর ওয়ার্ডে রোগীর স্বজনের দ্বারা 2 পুরুষ ইন্টার্ন চিকিৎসক এবং 20 এপ্রিল সন্ধ্যায় 36 নম্বর ওয়ার্ডে একজন নারী ইন্টার্ন চিকিৎসক হেনস্থা এবং মবের শিকার হন। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছেন সেখানকার রোগীরা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। থাকুন 71-এর সাথে।